একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করব, সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করবো পিটানো। একদম পায়ের গোড়ালি থেকে মাথার তালু পর্যন্ত পেটাবো। বিসমিল্লাহ বলে শুরু করব, সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করব। এই যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মেধাবী ছাত্রের বয়ান, এবং এই যদি হয় সেই বিদ্যাপীঠেরই ছাত্র সংসদের একজন নেতার বয়ান, তাহলে বুঝতে হবে যে তার এবং তাদের মতে এই পেটানো যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো হচ্ছে বৈধ। মানে যে কাউকে ইচ্ছা করলে পায়ের গোড়ালি থেকে মাথার তালু পর্যন্ত পেটানো যায়, এবং পেটানোর ক্ষেত্রে ওই ধর্মাশ্রয়টা খুব প্রয়োজন, কারণ তাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে এবং সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করতে হবে, যেন পুরোটাই এই পেটানোর এই পুরো প্রক্রিয়াটা একটা ইবাদত কিংবা একটা ওয়াজ মাহফিল। এদের যে বেড়ে ওঠা, এরা মানে কোন পরিবেশের মধ্যে বেড়ে উঠেছে, এরা যে একটা ভুল ধর্ম ব্যাখ্যার মধ্য দিয়ে বেড়ে উঠেছে, এরা যে ভুল জায়গায় ধর্মের ব্যাপারগুলো প্রয়োগ করে, এদের মস্তিষ্ক যে আসলেই মানে কি বলবো যে নতুন করে যদি যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে মস্তিষ্ক প্রক্ষেলন করা না হয়, তাহলে এদের মস্তিষ্ক যে আদতেও সুস্থ অবস্থায় নেই সেটা খুব সহজেই বোঝা যায়। এখন ব্যাপার হলো যে ব্যক্তি বলছেন যে একদম মানে প্রকাশ্যে বলছেন সংবাদ সম্মেলনে যে একদম পায়ের গোড়ালি থেকে মাথার তালু পর্যন্ত পেটাবো, বিসমিল্লাহ বলে শুরু করব, তার মানে তার কাছে মারাটা এবং এই পেটানোটা বৈধ। যেহেতু তিনি বৈধতা দিয়েছেন, সেই বৈধতার লাইসেন্স নিয়ে গতকালকে ছাত্রদল তাকে পিটিয়েছে। ব্যাপারটা কি শোভন হয়েছে? তার দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে ব্যাপারটা শোভন হয়েছে, ব্যাপারটা ঠিকই হয়েছে। কিন্তু মানবিক দিকে যদি বিবেচনা করেন তাহলে ব্যাপারটা কেমন হলো? এই ঘটনা কেন ঘটলো, কেন মানে তার ওপরে ছাত্রদল চড়াও হলো, এবং তারপরে হাসপাতালে কি হলো, এবং এটাকে নিয়ে কত ধরনের বয়ান আসছে, সেই বয়ানগুলো আসার সময় পূর্বাপর বিবেচনা হচ্ছে কিনা, এখান থেকে আমরা শুদ্ধ যাত্রা শুরু করতে পারবো কিনা, চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, যে কথা বলছিলাম যে ছেলেটা নিজে বলছে যে কাউকে পেটানোটা বৈধ, মানে এবং সে প্রকাশ্যে বলছে, এবং কাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছিলেন? তিনি বলেছেন ছাত্রলীগের উদ্দেশ্যে। ছাত্রলীগ দেখলেই তাকে পায়ের গোড়ালি থেকে মাথার তালু পর্যন্ত পেটাবেন এবং বিসমিল্লাহ বলে শুরু করবেন, সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করবেন। মানে এই বক্তব্যই, বিসমিল্লাহ বলে শুরু করা, সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করা, এই বক্তব্যে বোঝা যায় যে তিনি একটা ধর্মীয় মানে গণ্ডির মধ্যে বড় হয়েছেন এবং ধর্মীয় পরিবারে বড় হয়েছেন, কিন্তু তিনি যে ধর্মশিক্ষা পেয়েছেন সেই ধর্মশিক্ষাটা ইসলাম ধর্ম না, ইসলামের মূল শিক্ষা না। তাকে জঙ্গি ধর্ম শেখানো হয়েছে এবং সেই ধর্মের নাম করে মানুষকে পেটানো জায়েজ, সেই ব্যাপারটা তাকে শেখানো হয়েছে, যে শিক্ষাটা এবং যে শেখানোর প্রক্রিয়াটা পুরোটাই ভুল। কারণ মানুষকে পেটানো এবং মানুষকে পেটাতে চাওয়া প্রকাশ্যে, এটা যেমন ভুল, এটা যেমন অমানবিক, এটা যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ, তেমনি আইনের দিক থেকে এটা বড় ধরনের একটা অপরাধ। বাংলাদেশের কোনো নাগরিক কখনো প্রকাশ্যে এই কথা বলতে পারেন না যে কাউকে এভাবে তিনি পেটাতে পারেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই দেশটা যদি সুস্থ বিচার প্রক্রিয়া চলতো, এই দেশটাই যদি আইনের শাসন প্রতিষ্ঠিত থাকতো, তাহলে ওই বক্তব্য দেওয়ার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হতো এবং আইনের মুখোমুখি করা হতো। এখন সেই আইনের কথা বাদ দেন, তিনি যে আইনের কথা বলছেন সেই আইনের কথা বলি। তিনি ছাত্রলীগ দেখলেই পেটাবেন, মানে পেটানোটা তার কাছে জায়েজ। এই জায়েজটা গতকালকে ছাত্রদল তার উপরে করলো। মানে ওই যে প্রবাদ আছে না, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, তিনি যে ব্যাপারটাকে জায়েজ হিসেবে উত্থাপন করলেন, সেই জায়েজ কাজটা গতকালকে ছাত্রদল করলো। কিন্তু ছাত্রদল তাকে কিন্তু পায়ের গোড়ালি থেকে মাথার তালু পর্যন্ত পেটায়নি, ধরে মানে দুই চারজন এক জায়গায় হলে যেমন মানে কিল ঘুষি দেয়া হয়, সেটাও মানে এমনভাবে হয়নি যে মুখমণ্ডলে লেগেছে, মুখমণ্ডল ফুলে টুলে গেছে, দুই চারটা দন্ত মোবারক শহীদ হয়েছে, ব্যাপারগুলো কোনোটাই
হয়নি, কিন্তু মানে শরীরে মানে 2-4টা কিল ঘুষি লেগেছে। কিন্তু পরবর্তীতে আমরা হাসপাতালে তার যে মানে স্ট্রেচারে শুয়ে থাকা, কাতর হয়ে থাকা, তারপরে তার অনুসারীদের দেখতে যাওয়া, সেখানে বড় বড় বিপ্লবী বাক্য এবং মানে মানে তার কাতরানো, তারপরে ছাত্রদলের, তার আগে ছাত্রদলের নেতারা তাকে যে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, যেভাবে তিনি হাঁটছেন, কাঁধে ভর দিয়ে যেভাবে হাঁটছেন, তাতে মনে হয়েছে যে আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা আসলে ভুল। এই ভিডিওর বাইরেও তাকে অন্যত্র আলাদা কোনো জায়গায় বেদম প্রহার করা হয়েছে, নতুবা তার মতো একজন সুঠাম দেহের মানে তরুণ যুবক, তার তো এভাবে কাতরানোর কথা নয় ওই রকম 2-4টা কিল ঘুষি খাওয়ার পরে। তার তো আরও তীব্র শক্তি নিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করার মানে শক্তি সঞ্চার করার কথা, যেহেতু তিনি ওই বক্তব্যটা দিয়েছিলেন যে পায়ের গোড়ালি থেকে মাথার তালু পর্যন্ত পিটিয়ে তিনি এক ধরনের মানে স্বর্গসুখ অনুভব করতে চান। মজার ব্যাপার দেখলাম যে তিনি এই যে ছাত্রলীগকে পেটাতে চেয়েছিলেন সেই ছাত্রলীগ সম্পর্কেই থানা মানে হাসপাতালে বললেন যে ছাত্রলীগও এভাবে পেটায়নি আমাদেরকে, মানে যেটা ছাত্র দল পিটিয়েছে। মানে সেই অর্থে তিনি যে ছাত্রলীগকে পেটাতে চেয়েছিলেন সেই ছাত্রলীগের প্রশংসাই করলেন যে ছাত্রলীগও এভাবে পেটায়নি। তার মানে ছাত্রলীগের এক ধরনের প্রশংসা যেমন করলেন, তেমনি সেটা নিয়ে দেখছি যে গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ট্রল হচ্ছে এমন মানে এরকম ফটোকার্ডও মানে হয়ে গেছে, প্রচার হচ্ছে যে নিজেদের কর্মীকে ছাত্রলীগ কেন পেটাবে। অর্থাৎ এরা একসময় ছাত্রলীগ করতো, ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত ছিল, এরকম কথাও বলতে চাচ্ছেন। আমি জানি না এই জুবায়েরের কিংবা মোসাদ্দিকের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল কিনা, যেহেতু জানি না এই ব্যাপারে বলতে চায় না। কিন্তু তারা যাদের সাকরেত সেই মানে শীর্ষ নেতাদের অনেকেই যে ছাত্রলীগের মিছিল মিটিং করেছেন, সে যে ভিডিওগুলো, ছবিগুলো এখনও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় দেখি, সেগুলো তো একেবারে তথ্য প্রমাণ রয়েছে। জুবায়েরের গতকালকের এই মানে আক্রান্ত হওয়ার ঘটনাটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তার উপরে ছাত্রদল যে মানে হামলাটা করেছে সেটা সমর্থনযোগ্য নয়। কিন্তু তিনি যে ওই যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে এবং তার ওই বক্তব্যের সঙ্গে পরবর্তীতেই তার উপরে আক্রমণের মানে একটা কি বলবো যে কম্বিনেশন করে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটা আরও বেশি কাম্য নয়। কারণ এভাবে প্রকাশ্যে কাউকে পেটাবো এই কথাটা কোনো ছাত্র মানে কোনো মানুষই বলতে পারে না, তাও আবার একজন মেধাবী ছাত্র, তিনি তো বলতে পারেনি না। কিন্তু তারা বলেছেন, মানে অকাতরে বলেছেন, বারবার বলেছেন এবং এটাকে জায়েজ করেছেন। আমরা প্রফেসর ইউনূসের মানে 18 মাসে, শাসনামলের 18 মাসে এই ব্যাপারটা বাস্তবায়ন করতেই দেখেছি যে যাকে ইচ্ছা তাকে যখন ইচ্ছা তখন পেটানো যায়, ধোলাই করা যায়, মব তৈরি করা যায় এবং পিটিয়ে মেরে ফেলাও যায়। প্রফেসর ইউনূসের আমলে হাজার খানেকের বেশি মব হয়েছে এবং সেই মবে প্রায় 2 শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধুমাত্র মবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, আর আহত হওয়ার ঘটনা তো হাজার হাজার। সেই ঘটনা মানে সেই সংখ্যা পরিমাপ করাটা খুব কঠিন। কিন্তু সেই সময় যারা এই কাজগুলো করেছেন সেই সময়ই আলোচনা শুনেছি যে যারা আজকে এই মব করছেন কিংবা আক্রমণ করছেন অন্যের উপরে, তারাই একসময় এই মবের কবলে পড়বেন, মব দ্বারায় আক্রান্ত হবেন। গতকালকের ঘটনাটা কি সেটাই হলো? সেটাও যদি হয় তাহলে সেটাও আমাদের কাছে কাম্য নয়, কারণ এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো অবশ্যই কোনো পর্যায়েই আমরা মানে প্রত্যাশা করি না। যেমন গতকালকেই রাজশাহীর একটা ভিডিও, একজন শিক্ষকের ওপরে বিএনপির এক নেতার চড়া হওয়া, শিক্ষিকা মহিলা শিক্ষক, তার উপরে চড়া হওয়া যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সেটাও ন্যাক্কারজনক, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা সেই ভিডিওর কয়েকটা মানে পর্যায়ে আমরা দেখেছি সেই শিক্ষিকাকে ওই পুরুষের সঙ্গে রীতিমতো মারামারি করতে দেখছি, যা মানে পাজাকোলা করে ফেলে দিতে দেখছি পুরুষটাকে, এরকমটাও আমরা দেখেছি। কিন্তু একজন নারী শিক্ষককে এভাবে হেনস্থা করা কোনোভাবেই কাম্য নয়। এই সমাজটা যেন যেটা কাম্য নয় সেটাই হচ্ছে। কিন্তু বিএনপি ওই ক্ষেত্রে তড়িৎ ব্যবস্থা নিয়েছে, ওই নেতাকে বিএনপি বহিষ্কার করেছে। এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত।
গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে শাহবাগ থানায় যে ঘটনাটা ঘটলো, অনেকে বলছেন যে থানায় ঢুকে মব করছে, মানে বিএনপিও ফ্যাসিস্ট হয়ে গেছে, সন্ত্রাস করছে, এটা করছে ওটা করছে, এনসিপির নেতারা বিভিন্ন কথা বলছেন। এবং মানে এই ব্যারিস্টার ফুয়াদ দেখলাম যে ছাত্রদলের ভিতরে গুপ্ত ছাত্রলীগ ঢুকে এই কাজ করছে, এরম বক্তব্যও দিয়েছেন। মানে যাদের বিরুদ্ধে গুপ্তর অভিযোগ তারা আবার নতুন করে ছাত্রদলের ভিতরে গুপ্ত আছে এই কথা বলছেন। আসলে গুপ্ত কারা থাকে? গুপ্ত ছাত্রদল থাকে, ছাত্র মানে লীগ থাকে, নাকি গুপ্ত অন্য কেউ থাকে? এই প্রশ্নের সমাধান বোধহয় আমরা গত 1.5 বছরের বেশি সময় ধরে এটা পেয়ে গেছি। মানে গুপ্ত এই ব্যাপারটা পেয়ে গেছি এই কারণেই মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন গুপ্ত এই শব্দটা দেয়ালে লেখা হচ্ছে তখন আমরা দেখছি যে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের খেপে যেতে, এবং এই খেপে যারা যাচ্ছে গুপ্ত শব্দটা শুনেই বুঝতে হবে যে তারাই একসময় গুপ্ত ছিল এবং এখনও তারা হয়তো বিভিন্ন জায়গায় গুপ্ত থাকবে পরবর্তী স্বার্থ সিদ্ধি করার জন্য। দর্শক, শাহবাগ থানায় যে ঘটনাটা গতকালকে ঘটলো, আমরা বিএনপি ছাত্রদলের নেতাদের দেখেছি মানে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে। তারা এটা নিয়ে একটা তদন্ত কমিটিও করেছে, সাংবাদিক আহত হলো কেন এই ব্যাপারে। আমরা মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তাকে বলতে শুনেছি যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তদন্ত হওয়া উচিত, কোন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার আগে তদন্ত হতে হবে। অবশ্যই গতকালকের ঘটনায় তদন্ত হওয়া উচিত। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ঘটেছে শাহবাগ থানায়, তারেক রহমান এবং জাইমা রহমানকে কেন্দ্র করে কুস্তি, বৃষ্টি, অশ্লীল, পিতা কন্যাকে নিয়ে এরকম কেউ ফটো তৈরি করতে পারে, এটা কোনো মুসলিম সমাজ তো দূরের কথা, অসভ্য বর্বর কোনো সমাজেও এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অথচ এই সাবেক বর্বর প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছিলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে আগের 55 বছর আমরা বর্বর ছিলাম, সেই বর্বরতা থেকে আমরা নাকি সভ্যতায় এসেছি, এবং যাদেরকে তিনি অবলম্বন করে বলেছিলেন যে সভ্য হয়েছি, সভ্যতায় এসেছি, তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তারেক রহমান এবং জাইমা রহমান পিতা কন্যাকে নিয়ে অশ্লীল, অশ্রাব্য, মানে নীতিহীন, মানে দৃষ্টিকটু ফটো তৈরি করে মানে ফেসবুকে পোস্ট দিতে, এবং যেটাকে কেন্দ্র করেই এই ঘটনা, এবং সেই ঘটনাটাকে আরও উত্তেজিত করার জন্য এই জুবায়েরই ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শাহবাগ যাচ্ছি সবাই আসেন, যেন যুদ্ধের প্রস্তুতি সবাই আসেন শাহবাগে যাচ্ছি। এর আগে রাজুতে আই বললেই যেভাবে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হতো, সেই দিন বোধহয় ফুরিয়ে গেছে বলেই আজকে এই পাল্টা দৃশ্যগুলো আমরা দেখছি, যেটাও আমাদের কাছে কাম্য নয়। কোনোভাবে ওই মানে যাকে তাকে যখন তখন ইচ্ছা করলেই মারা, মব তৈরি করা, গণপিটুনি দেয়া, এগুলো গ্রহণযোগ্য হতে পারে না। এর থেকে আমাদের মুক্তি পেতেই হবে। যে কোনোভাবে মুক্তি পাওয়ার উপায় সরকারকেই খুঁজে বের করতে হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।